জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলন কর্মসূচির জবাব বিএনপি রাজপথেই দিবে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে যেতে পারে। আমরা সেটার বিপক্ষে। আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। মাঠের জবাব আমরা মাঠেই দেব। জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান আবার পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন বলেন, আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ ও নিম্ন কক্ষ সর্বত্র। আমরা রাস্তায় কি কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন। পিআর পদ্ধতির আলোচনা নিম্ন কক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না, সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি, প্রেসের সাথে। সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে কোনো দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে, আন্দোলনের কর্মসূচি দিতে পারে। সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি, দেব। আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব। এন্ড অফ দি ডে জনগণই তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে। আমরা রাস্তায় কি কয়টা জনসভা করলাম, কি কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে। সেই আলোচনার টেবিলে আমরা আছি, সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায়, সেটা কিন্তু স্ববিরোধিতা। আর পিআর প্রশ্নে আমাদের বক্তব্য আগেও দিয়েছি। পিআরের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজরিটি পাওয়া যায় না। এবং সেই রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায়, সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের এসপিরেশন, জনগণের এসপিরেশন পূরণ করা যায় না। তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি, আরও অনেক উদাহরণ আছে। তা আমরা সেইরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না। পাঠিয়েছে সুপ্রিম কোর্টে, সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি, চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশন তো উত্থাপন করেনি। জবাব তো ওখানেই হয়ে গেছে। ওখানে 3টা নেসেসিটির ডক্ট্রিন আছে, যে which is otherwise not lawful, necessity makes it lawful. Second হচ্ছে স্টেট, মানে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল, সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল। এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারি রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন। সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপরে রাষ্ট্রপতির রেফারেন্স পাঠাবো? আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি, সেটা করা যাবে কিনা, অবশ্যই ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না তো, আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয়। সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে, সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে, বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট। সেটাই নিয়ম। আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে? এটা নো প্লিজ, আমি বলি যেগুলা হাইকোর্টে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে ভয়েড অ্যান্ড আল্টারভায়ার্স কনস্টিটিউশন টু দি কনস্টিটিউশন, সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে 6টা। তার মানে 15th অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।